বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। 1815 ভিয়েনা সম্মেলন ইউরোপীয় শাসকবর্গের মনে একটা স্বস্তির ভাব এনে দিয়েছিল। তারা নিশ্চিত হয়েছিলেন যে ইউরোপকে পুনর্গঠিত করবার মধ্যে দিয়ে আবার তাদের ক্ষমতা ও প্রতিপত্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিপ্লব যুগে যেসব নতুন আশা ভরসা মানুষকে উদ্বেলিত করেছিল তাকে সমাধিস্থ করে আবার পুরাতন যুগকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল। অল্প কথায় ভিয়েনা সম্মেলন বিপ্লব যুগের উদারপন্থার পরিবর্তে রক্ষণশীলতাকে ফিরিয়ে এনেছিল এবং পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। আর এই রক্ষণশীলতার মূর্ত প্রতীক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ফন মেটার্নিক, যিনি প্রিন্স মেটার্নিক নামেই বেশি প্রসিদ্ধ। মেটার্নিকের পরের কি মেটার্নিক যুগ। আমরা মেটার্নিক যুগ কাকে বলবো? মেটার্নিকের কূটনৈতিক জ্ঞান ও মানসিক দৃঢ়তা ছিল অসাধারণ। সমসাময়িক ইউরোপের শ্রেষ্ঠ কূটনীতিবিদ হিসাবে তিনি সর্বজন স্বীকৃত। তার কূটকৌশলের দরুন নেপোলিয়নের পতন সহজতর হয়েছিল। এই সাফল্যের জন্য তাকে নেপোলিয়ন বিজেতাও বলা হয়। কর্মদক্ষতা, ব্যক্তিত্ব, লোকচরিত্র সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি, ইউরোপীয় রাজনীতি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান এবং জটিল সমস্যা সমাধানে অসাধারণ দক্ষতার জন্য মেটার্নিক কেবল ইউরোপীয় রাজনীতিই নয়, ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের উপর একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন। এক কথায় বলতে গেলে 1815 থেকে 1848 মধ্যে এই কবছর তিনিই ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা স্বরূপ। সেই কারণে ওই সময়কার ইউরোপ মেটার্নিক যুগ নামে অভিহিত হয়ে থাকে। এবার মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক সিস্টেম বা মেটার্নিক ব্যবস্থা কী? মেটার্নিক ছিলেন প্রগতিবিরোধী রক্ষণশীল রাজনীতিবিদ। তার রাজনৈতিক চিন্তাধারা তিনটি নীতির দ্বারা প্রভাবিত হয়েছিল। যেমন, প্রথম প্রাক বিপ্লব রাজনৈতিক ব্যবস্থার পুনঃপরিবর্তন, দ্বিতীয় ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার প্রতিরোধ এবং তৃতীয় অস্ট্রিয়ার স্বার্থ বজায় রাখা এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য বিস্তার করা। উপর্যুক্ত রাজনৈতিক আদর্শকে বাস্তবে রূপায়িত করতে মেটার্নিক যে দমনমূলক নীতি অনুসরণ করেছিলেন তাই মেটার্নিক পদ্ধতি বা ইংরাজিতে মেটার্নিক সিস্টেম বা মেটার্নিক তন্ত্র নামে পরিচিত। মেটার্নিক পদ্ধতির মর্মকথা ছিল এই যে উদারনৈতিক আন্দোলন মাত্রই রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক। সুতরাং উদারপন্থার পরিবর্তে রক্ষণশীলতাই কাম্য। মেটার্নিক মনপ্রাণে বিশ্বাস করতেন যে ইউরোপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে, প্রাক বিপ্লব অবস্থাকে টিকিয়ে রাখতে গেলে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য একান্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তা থেকে তিনি ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোগ নিয়েছিলেন। মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রিয়া তখন ছিল হ্যাবসবার্গ রাজবংশ শাসিত একটি সাম্রাজ্য, কেবল একটি ক্ষুদ্র দেশ নয়। সেই অস্ট্রীয় বা হ্যাবসবার্গ সাম্রাজ্যের স্বার্থ বজায় রাখাই ছিল মেটার্নিকের প্রধান লক্ষ্য। তিনি জানতেন যে বিভিন্ন জাতির মানুষ নিয়ে গঠিত অস্ট্রীয় সাম্রাজ্যে যদি গণতান্ত্রিক বা জাতীয় ভাবধারা প্রবল হয়ে ওঠে তাহলে সেই সাম্রাজ্যের অস্তিত্ব
আর কিছু থাকবে না। সমগ্র ইউরোপের মধ্যে আলাদা করে কেবল অস্ট্রীয় সাম্রাজ্যকে বিপ্লবের প্রভাবমুক্ত রাখা যাবে না বলে তিনি ইউরোপীয় সর্বত্র তার রক্ষণশীল নীতি স্থাপন করতে চেয়েছিলেন। মেটার্নিক উদ্ভাবিত যে ব্যবস্থা তা তার অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে প্রযুক্ত হয়েছিল। এবার মেটার্নিকের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি। মেটার্নিক তার উদ্ভাবিত দমন নীতি কীভাবে প্রয়োগ করেছিলেন তা তার অনুসৃত অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে সুস্পষ্ট হয়ে ওঠে। মেটার্নিকের শাসনাধীন অস্ট্রিয়া ছিল স্বৈরাচারী ও প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার মূর্ত প্রতীক। তার দমননীতির ফলে সেই আমলে প্রগতিবাদী কোনো কিছুই অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করতে পারেনি। সংবাদপত্র ও শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি সব রকমের প্রগতিশীল প্রচারের কণ্ঠরোধ করেছিলেন। কেবল তাই নয়, উদারনৈতিক মতবাদ প্রচারে সহযোগিতায় কোনো পুস্তিকা যাতে অস্ট্রিয়ায় প্রবেশ করতে না পারে সেই জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থাদি অবলম্বন করেছিলেন। পররাষ্ট্রীয় ক্ষেত্রে ইউরোপের ভাগ্যনিয়ন্তা হিসাবে মেটার্নিক কনসার্ট অফ ইউরোপকে এক প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত করেছিলেন। ইটালি, জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে তার নেতৃত্বে কনসার্ট অফ ইউরোপ একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে থাকে। ইটালি ও জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলন দেখা দিলে অস্ট্রীয় সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হবে বুঝতে পেরে মেটার্নিক অভূতপূর্ব দমননীতির দ্বারা দুই দেশের ঐক্যবন্ধনের পথে অন্তরায় সৃষ্টি করেছিলেন। তাছাড়া গ্রিস তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভের জন্য উদ্যত হলে মেটার্নিক বিরোধিতা করেছিলেন। অবশ্য এই সুযোগে বলকান অঞ্চলে যাতে রাশিয়ার প্রতিপত্তি বৃদ্ধি পেতে না পারে সেই দিকেও তার সজাগ দৃষ্টি ছিল। এবার মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতা। মেটার্নিক তার দমনমূলক পদ্ধতির সাহায্যে দীর্ঘ 30 বছর ইউরোপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অস্ট্রীয় সাম্রাজ্যকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। তা সত্ত্বেও একথা মানতেই হবে যে তার প্রতিক্রিয়াশীল কাজকর্ম কিন্তু ইতিহাসের গতিকে রুদ্ধ করতে পারেনি। দমননীতির দ্বারা উদারপন্থাকে সাময়িকভাবে প্রতিহত করা গেলেও শেষ পর্যন্ত মেটার্নিক পদ্ধতি ব্যর্থতায় পরিণত হয়েছিল। দূরদৃষ্টির অভাব হেতু তিনি উপলব্ধি করতে পারেননি যে সংবাদপত্রের কণ্ঠরোধ এবং অস্ট্রীয় সাম্রাজ্যে বিদেশি গ্রন্থ প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে দেশবাসীকে উদারনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা যায় না। 1830-এর জুলাই বিপ্লবের সূত্র ধরে ইউরোপের বিভিন্ন দেশে যে উদারনৈতিক আন্দোলন শুরু হয়েছিল তা মেটার্নিক পদ্ধতির ধ্বংসের পথ প্রশস্ত করেছিল। শেষ পর্যন্ত 1848-এ ফেব্রুয়ারি বিপ্লব পদ্ধতির অবসানকে সুনিশ্চিত করেছিল। ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত অস্ট্রিয়াবাসীর মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়লে মেটার্নিক কী করেন, ইংল্যান্ডে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন। এইভাবে মেটার্নিক শেষ পর্যন্ত তিনি এটাও বুঝতে চাননি যে সময় এগোনোর সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছিল। শিল্প বিপ্লব, জনসংখ্যা বৃদ্ধি, নগর জীবনের প্রসার এবং বুর্জোয়াদের প্রাধান্য ইউরোপবাসীর জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল। ফরাসি বিপ্লব প্রসূত আদর্শের কাছে মেটার্নিক তন্ত্র পরাজিত হয়। মেটার্নিকের নীতির মধ্যে দূরদর্শিতার অভাব ছিল। সমকালীন যুগধর্ম ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উদারতন্ত্র। এগুলোকে স্বীকার না করে তিনি পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। মেটার্নিক এটা বুঝতে চাননি যে
মেটার্নিক এটা বুঝতে চাননি শিল্প বিপ্লব, জনসংখ্যা বৃদ্ধি, নগর জীবনের প্রসার এবং বুর্জোয়াদের প্রাধান্য ইউরোপবাসীর জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল। তিনি ফরাসি বিপ্লব পূর্ববর্তী স্থিতাবস্থাকে বজায় রাখতে চেয়েছিলেন। স্পেন, নেপলস, পিডমন্ট ও পোল্যান্ডের আন্দোলনগুলি তিনি পুলিশ বা সেনাবাহিনী দিয়ে দমন করেন, কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিক ব্যবস্থার সলিল সমাধি ঘটেছিল। তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।